আমি জানতাম তুমি আসবে। কোথায় চলে গিয়েছিলে? আমাকে অনেক বেশি ভালোবাসো তাই না? এখনো সন্দেহ আছে? না না, কোনো সন্দেহ নেই। জানো নিলয়, ছোট থেকে ঘরের বাইরে যায়নি। কিভাবে যাব? মা বাবা দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাইয়ের কাছে বড় হওয়া। ভাইয়া যতটা আদর করত তার থেকে বেশি শাসন করত। বাড়ি থেকে একদমই বের হতে দিত না, ছেলেদের সাথে মিশতেও দিত না। গার্লস প্রাইমারি স্কুলে পড়েছি, একটু বড় হয়ে গার্লস স্কুল, তারপর গার্লস কলেজ। ভার্সিটিতে উঠে যত ছেলে পিছনে ঘুরতো, ভাইয়া সবগুলোকে মেরে হাসপাতালে পাঠাতো, মাস্তানি করে বেড়াতো বেশি। এসব কিছু সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে ম্যাচে যেয়ে থাকা শুরু করি। সেদিন ভাইকে অনেক কথা শুনিয়ে গিয়েছিলাম, সেজন্য তিনি আমাকে ফিরিয়ে আনার জোর করেনি ভেবেছিলাম। একটা ছেলে রোজ জ্বালাতো, ভাইয়া তার খবর পায়নি, আমি না করে দিয়েছিলাম। তাই সে জোর করে আমাকে তুলে নিতে চাচ্ছিল, মুখে এসিডও মারতে চেয়েছিল। কিন্তু সেদিন তুমি এসে বাঁচালে। ওই ছেলেগুলোর সাথে তোমার কথা বলার বিষয়গুলো অনেক সুন্দর ছিল। এক কথায় তোমার উপর ক্রাশ নয়, ইমপ্রেস হয়ে পড়েছিলাম। এরপর থেকে তোমার প্রতি আগ্রহ বাড়তে থাকে। তোমার ইনোসেন্ট লুক, বোকাশোকা স্বভাব, বাচ্চা সুলভ কথাগুলো আমাকে তোমার প্রতি সব সময় আকৃষ্ট করেছে। ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু না, আমি ভুল ছিলাম। ভেবেছিলাম তোমাকে হারানোর আগেই আমি নিজেই তোমাকে আমার করে নেই, তাই সব কথা জানিয়েছিলাম। কিন্তু তুমি এভাবে আমার থেকে হারাবে বুঝিনি। রাগ হয় খুব। আমি এটা মেনে নিতে পারিনি, তাই আর নিজেকে বাঁচিয়ে রাখতে ইচ্ছে করছিল না। নিজেকে মেরে ফেলতে কত কিছু করলাম। এখন দেখো তুমি আমার সামনে। বলেছিলাম না আমি তোমাকে চাই মানে চাই। বলো না, ভালোবাসবে নাকি এখনো এমন করে থাকবে? নিলয় নেহার কথা শুনে চুপ হয়ে গেল। নিলয়ের প্রেমে পড়ার গল্প নিলয় নিজেই শুনে অবাক হয়েছে। নিলয় নেহার হাত ধরল। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে নিলয় বলল, নীরা নামের একটা মেয়েকে ভালোবেসেছিলাম। সে আমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিল। ভয় পেতাম যদি তুমি এমন করো, তাই তোমাকে দূরে রেখেছিলাম। এটা কোনো ফ্যাক্ট হলো? সবাই একই রকম হয় গাধা। মনে হতো যদি তুমিও এমনটা করে চলে যেতে। হয়েছে, চুপ করো তো। কেন চুপ করব? এগুলো শুনবো না, আমার কাছে সরে আসো। কতটা কাছে? তোমার শুকনো ঠোঁটের কাছে? চুপ ফাজিল, লোকজন দেখবে না? কি দেখব? কেউ জানবে না। আমি কিন্তু বেল চাপবো, এখনই লোক চলে আসবে। দেখো দেখি কেউ আসে কিনা। তাই না? দাঁড়াও। নেহা বেলে চাপ দেয়, কিন্তু সত্যি সত্যি কেউ আসলো না রুমে। নিলয় এবার শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, এবার কি হবে? ডাকবো লোক? ডা। নেহা কিছু বলার সুযোগ পেল না। নিলয় ওর ঠোঁটে চুমু দিয়ে বসলো। নেহা সাথে সাথেই শোয়া থেকে উঠে বসলো। নিলয় বলল, তুমি না অসুস্থ? ছিলাম, কিন্তু সেরে গেছে তোমার চুমোতে। তাই নাকি? তাহলে আরেকটা দেই? এই না না, রুমে সিসিটিভি ক্যামেরা আছে, ভাইয়া সব দেখছে। কি? আগেও বলনি কেন? এমনি। তবে রে। সকাল পেরিয়ে দুপুর হয়েছিল। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, কিন্তু নিলয়ের কোনো খোঁজই নেই। নিলয় নেহার পাশে হাসপাতালে বসে আছে। মাসুমেরা অনেকবার ফোন করেছে নিলয়কে, কিন্তু নিলয় নেই। মিলন আসলো ঘরে। নিলয়ের ফোন দিয়ে মিলন চলে যায়। নিলয় পাক ব্লক ছাড়ায়, সাথে সাথেই সিমে কল আসা শুরু করে। মাসুমের ফোন নিলয় রিসিভ করলো। ভাই তুমি কোথায়? কখন থেকে ফোন করছি। লাবণ্যমা এসেছিল তোমাকে খুঁজতে, সোহেল স্যার ডেকেছিল। এদিকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হবে না, আমরা সব রেডি করে ফেলেছি। কোথায় তুমি? নিয়ার সাথে আছি, আমি সন্ধ্যার আগেই চলে আসব। নেহা মানে নেহা বাবির সাথে? হুম। অর্ক একটা ঝামেলা করে ফেলেছে, ভুলে হ্যাকের কথা বলেছে লাবণ্যকে। কি? আমি এখনই আসছি, তোরা বাসায় থাক। নিলয় নেহার দিকে বিদায় হাসপাতাল থেকে বের হয়। সাকিব সাহেব গাড়ি নিয়ে সামনে আসলো। নিলয়কে বলল, চলো পৌঁছে দিচ্ছি। না থাক, যেতে পারবো। আরে আসো। ওকে।
সাকিবের গাড়িতে উঠে নিলয় বাড়ির দিকে আসলো। কিছু সময় পর বাড়িতে প্রবেশ করলো নিলয়। ছোট বাড়িতে এসে চেয়ারে বসলো। অর্ককে ডাকে নিলয়। কি হয়েছে? আসলে ভাই ভুলে নিলয়কে ওরা সবাই সবটা বলল। নিলয় বলে, আচ্ছা সমস্যা নেই, আমি সামলে নিব। চল টাকাগুলো তোলার ব্যবস্থা করি। না ভাই, এখন না। লাবণ্য ম্যাম আমাদের সবাইকে থানায় ডেকেছে। সোহেল স্যারের অনেক প্রয়োজন আমাদের। ওনাদের একটা কনফারেন্স মিটিং আছে, সেখানে হ্যাকারদের ডেকেছে, যেতেই হবে। আচ্ছা তাহলে রেডি হয়ে নে, চল দেখি কি হয়। চুরি করতে গেলে আগে পুলিশদের অবস্থান বিষয়ে জানতে হবে। ওরা তিনজন বের হলো। তারপর নিলয়, মাসুম, সিয়াম আর অর্ক থানায় আসলো। বড় রুমে সোহেল পুলিশদের নিয়ে আলোচনা করছে। জাবেদ মিয়া আসলো সেখানে। স্যালুট করে বলল, ম্যাম, নিলয় এসেছে। আচ্ছা, ওর সাথে কেউ এসেছে? হ্যাঁ, ওর রুমমেট বলেছে আপনি আসতে বলেছেন। আচ্ছা, ওখানে যতজন হ্যাকার আছে সবাইকে পাঠিয়ে দাও। নিলয়কে সহ সবাই যেন আসে। জাবেদ চলে যায়। কিছু সময় পর 10 জন হ্যাকার সহ নিলয়রা কনফারেন্স মিটিং রুমে এসে দাঁড়ালো। অনেক পুলিশ চারপাশে। অর্ক কানে কানে নিলয়কে বলল, ভাই আমার অনেক ভয় করছে। ভয়ের কিছু নেই, আমার সাথেই থাকবি, যা বলবো তাই বলবি। অনেক পুলিশ অনেক রকম প্রশ্ন জিজ্ঞেস করছে হ্যাকারদের কাছে। একসময় সোহেল প্রশ্ন করল, ডেভিল একাই পুরো নেটওয়ার্ক আয়ত্তে নিয়েছে। তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবে এই হ্যাক সম্পর্কে? কিভাবে করে ডেভিল সিসি ক্যামেরা হ্যাক? কিভাবে করে ও অন্যের ফোন হ্যাক? সব কিছু দেখতে পারে ও। ফোন হ্যাক কি বন্ধ করা সম্ভব না? কেউ কিছু বলছে না। এখানে অনেক বড় লেভেলের সুপরিচিত হ্যাকার আছে, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছে না। তখনই নিলয় বলে, স্যার সম্ভব, যদি আমরা স্মার্টফোন চালানো ছেড়ে দিয়ে শুধু বাটন ফোন চালাই, তবে ডেভিল কখনো অন্যের ফোন হ্যাক করতে পারবে না। মানে হলো এখন থেকে সবাই বাটন ফোন ব্যবহার করবে? ডেভিলের থেকে বাঁচার জন্য এটা ছাড়া কিছুই করার নেই, কারণ যে ডিভাইসে ইন্টারনেট সংযুক্ত করে ব্যবহার করা হয় সেটা ডেভিল ওর অধীনে হ্যাক করে সব কিছু দেখতে পারে। আপনি আপনার কম্পিউটারকে ইন্টারনেট থেকে দূরে রাখুন, ডেভিল সেটাকে হ্যাক করতে পারবে না। আপনি আপনার স্মার্টফোন যোগাযোগ মাধ্যমের জন্য ব্যবহার করুন, ডেভিল তার আইপি অ্যাড্রেস হ্যাক করে নিয়ে আপনি স্মার্টফোনে কি করছেন সব কিছু ও দেখতে পারবে। তার মানে ওর জন্য সবাই বাটন ফোন ব্যবহার করবে? কিন্তু এটা তো সম্ভব না। সম্ভব না বলেই তো ডেভিল এটার ফায়দা তুলছে। কিন্তু ও হ্যাকিংগুলো করে কিভাবে? এটা সম্ভব হয় কিভাবে? আমি যতটুকু জানি সেটা ধারণা থেকে বলতে পারি মাত্র। তবে আমার ধারণা ডেভিল আরও ভয়ঙ্কর পদ্ধতি ব্যবহার করে হ্যাক করার সময়, সেই জন্য তাকে ধরার কুলু নেই। বলো দেখি তুমি কি জানো, একটু তো অ্যালার্ট হতে পারবো আমরা। নিলয় কিছুক্ষণ চুপ থাকলো। এই চুপ থাকাটা হলো ওর মাইন্ডটাকে ফ্রেশ করে নেওয়া, কারণ এবার সে অন্যরকম মাইন্ড গেম খেলবে। সে রেড গ্যাংকে এই ডেভিলের সাথে অন্তর্ভুক্ত করে পুলিশ দিয়ে ধরাবে। এরপর আর কেউ থাকবে না নিলয়কে ব্যাংক ডাকাতি আর হ্যাক থেকে আটকানোর। নিলয় বলা শুরু করলো, আমাদের সামনে ডেভিল অনেকগুলো হ্যাক প্রদর্শন করে চমকে দিয়েছে, তবে আরও কিছু পদ্ধতি আছে, যেমন সেজন হাইজক, ডেমন হাইজক, ওয়েবসাইট হ্যাকিং, ওয়াইফাই হ্যাকিং, অ্যান্ড্রয়েড হ্যাকিং। নিলয় এসব ব্যবহার করে হ্যাক করে, হতে পারে অনেক কিছু ব্যবহার করে থাকে। সেজন হাইজক হলো ভিকটিমের বাজার কুইজ চুরি করে তার সেজন পার্টিসিপেশন করা এবং অ্যাক্সেস নেওয়া। এমনটাও হতে পারে একই নেটওয়ার্কে অবস্থিত দুইটা ভিন্ন বাজার কুইজ স্টিলিংয়ের দ্বারা, তথাপি HTTPS প্রটোকলের ডাটা ইনক্রিপশন চালু থাকলে তা অসম্ভব প্রায়। ঠিক সেই কারণে একটি প্রচলিত হ্যাকিংয়ের নাম শোনা যেত, যে যখন ফেসবুক HTTP প্রোটোকল ব্যবহার করত তখন ফেসনিপ হতে অন্যের ফেসবুক আইডি নাকি অ্যাক্সেস নেওয়া যেত। আরও একটি হাইজ্যাকের কথা বলা যায়, সেটা হলো ডোমেন হাইজ্যাক। এটি যে কোনো ওয়েবসাইটের ডোমেনটিক হ্যাক করে এবং হোস্টিং সার্ভার হতে আলাদা করে। হ্যাকারের ইচ্ছে মতো হোস্টিং সাইটই প্রতিস্থাপন করাই হলো ডোমেন হাইজ্যাক, যার জন্য সবার আগে ডোমেনের রেজিস্ট্রেশন ইনফো, তার ইমেল অ্যাডসেন্স জেনে তা হ্যাক করতে হয় এবং ডোমেনটি কুক্ষিগত করতে হয়।
অতঃপর তা হ্যাকিস্টিংয়ের সাথে যুক্ত করা হয়। ডেভিল কেন এরিয়া প্রবেশ করে ওয়াইফাই হ্যাক করে? সেগুলো হতে পারে এমনভাবে যে কোনো ওয়েবসাইট সার্ভার অ্যাটাক করার কতগুলো উপায় থাকে, যেমন এক্সকিউএল ইনজেকশন, পিএইচপি রিমোট এক্সিকিউশন, ওয়েব ড্রিপিং, গুগল হ্যাকিং। এক্সকিউএল ইনজেকশন হলো কোনো ওয়েবসাইট ডাটাবেস। এক্সকিউএল ভার্নাবল হলো ওয়েবের লিঙ্কের শেষে একটি ব্যবহার করে দুর্বলতা চেক করা যায়। তাতে নিয়ত এক্সকিউএল ইনজেকশন করে তার অ্যাডমিন কলাম হতে ইউজার নেম এবং ইনক্রিপ্টিভ পাসওয়ার্ড সংগ্রহ করা হয়। পরে ওই পাসওয়ার্ডগুলো ডিক্রিপ্ট করা হয় এবং অ্যাডমিন প্যানেল ফাইন্ডার হতে অ্যাডমিন প্যানেল খুঁজে পাওয়ার ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা পুরো সাইট অ্যাক্সেস নেওয়া হয়। এমন এক্সকিউএল ইনজেক্ট করার জন্য পিসি এবং অ্যান্ড্রয়েড ভার্সন বহু সফটওয়্যার ও অ্যাপস গুগল ঘাটলেই পাওয়া যায়। তথাপি ম্যানুয়ালি ব্রাউজারের ইউআরএল হতে এমন অ্যাটাক করা যায় নিতান্ত সময় সাপেক্ষে। আবার অ্যাডমিন প্যানেলের ফান্ডার আউট করার জন্য পিসির জন্য হাফিজ ছাড়াও অনলাইনে বহু অ্যাডমিন প্যানেল ফান্ডার আছে। আবার ম্যানুয়ালকে ইউআরএল অ্যানালাইসিস করে অ্যাডমিন প্যানেলে খুঁজতে পারে। যদিও বা এই এক্সকিউএল ইনজেকশন পদ্ধতিটি একটু বিরক্তকর রকম জটিল আর সময় সাপেক্ষে, তবু এর জনপ্রিয়তা এবং ব্যবহার হ্যাকার সমাজে খুবই প্রসিদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এটাতে হ্যাকারের চাহিদা থাকে অনেকাংশে, কারণ এখানে সব মানুষের ফ্রি সময় কাটায়। তবে হ্যাকার এখানে হ্যাক করে। মজার ব্যাপার হলো ফেসবুক আইডি হ্যাক আদত্ত একজন সত্যিকারের হ্যাকার কখনো নিজেকে ফেসবুক আইডি হ্যাকার পরিচয় দিয়ে গর্ববোধ করতে পারে না। তথাপি ফেসবুক সার্ভার হ্যাক আর ফেসবুক আইডি হ্যাক একই বিষয় নয়। কিন্তু কেউ যদি ডেভিলের মতো ভাবে আর কাজ করে, তবে কোনো অ্যাকাউন্ট নয় বরং যে কোনো ওয়েবসাইট বা সিস্টেম হ্যাক করার বিষয়ে সে ন্যূনতম হলেও পারদর্শী হতে পারবে। ডেভিল যদি কোনো ব্যাংক হ্যাক করতে যায়, তবে আগে সে ব্যাংকের অন্তর্ভুক্ত ওয়াইফাই হ্যাক করে নিজের কাছে সেটা রেখে দেয়, এরপর অফ করে দেয়। সে ল্যাপটপ পিসিতে কালে লিনাক্স কিংবা অ্যান্ড্রয়েড টার্মিনাল কমান্ডো হতে উইন্ডোজ এয়ারকোক, ডব্লিউপিসি কানেকশন অ্যাপস, ওয়াইফাই ম্যাপ, অ্যান্ড্রয়েডে সেভ থাকা পাসওয়ার্ড শো করাতে ইএস ফাইল এক্সপ্লোরার, ফাইল ম্যানেজার অ্যাপস, পিসিতে সেভ থাকা পাসওয়ার্ড দেখতে উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেশন কমান্ডো প্রমোট ওপেন করে টাইপ করে নিস্ট উইল শো প্রোফাইল নেম, ওয়াইফাই নেম, তাহলে পাসওয়ার্ড দেখতে পাবেন। উইন্ডোজ ওয়াইফাই সেল কিংবা রাউটারের আইপি অ্যাড্রেসের গেটওয়ে ডিফল্ট থাকে ডেভিলের, এই জন্য সহজে সে ওয়াইফাই হ্যাক করতে পারে। এছাড়াও হতে পারে ডেভিল বুটফোর্স অ্যাটাক কিংবা কিলগার অথবা হিডেন স্ক্রিন রেকর্ডার অ্যাপস ব্যবহার করে কৌশলে ওয়াইফাই হ্যাক করে। এটা মজার ব্যাপার হলো প্রকৃত লিড হ্যাকারেরা ওয়াইফাই হ্যাক করে ফ্রি নেট ব্যবহার করার জন্য নয়, বরং তারা ওই নেটওয়ার্ক অ্যাক্টিভেট কম্পিউটার বা সিস্টেম হানা দেওয়ার জন্যই ওয়াইফাই হ্যাক করে থাকে। ডেভিল হয়তো এটাই করে। নীলার কথাগুলো শুনে সবাই চুপ হয়ে গেল। নীলয় যা জানতো সবটাই বলে দিয়েছে পুলিশদের কাছে, কিন্তু নীলয় ভালো করে জানে পুলিশ ওকে সন্দেহ করবে না। সন্দেহ না করার কারণ হলো নীলয় এখন ডেভিলের বিরুদ্ধে পুলিশকে একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে হেল্প করছে। মাসুম নীলয়ের কাছে এসে কানে কানে বলল, ভাই সব কিছু বলে দিলেন, ওরা যদি আমাদের উপর সন্দেহ করে? না, কেউ সন্দেহ করবে না। আর বলেছি তাই কি, কারো ক্ষমতা নেই এই ডেভিলকে আটকাবে। চুপচাপ শুধু দেখে যা। সব পুলিশ নীলয়কে বেশ হেল্পিং দৃষ্টিতেই দেখছে। এমন ছেলেকেই পুলিশ খুঁজছে। সোহেল বলে, তাহলে তুমি ডেভিলকে আটকাও। সরি স্যার, ডেভিল একজন হ্যাকার, আমি হ্যাকার নই। আমি ধারণা জানি মাত্র। ওকে আটকাতে হলে ওর মতোই হতে হবে। তা ঠিক। ও চায় কি? কি জানি, তবে ডেভিলকে ধরার আগে রেড গ্যাংকে ধরুন, ওরাও ডেঞ্জারাস অনেক। ঠিক বলেছ, কিন্তু আমরা পারছি না। কিভাবে কি করব? তাহলে আপনারা পুলিশ কেন হলেন? আমার থেকে সব জানবেন? তাহলে পুলিশের মানে আপনারা কি করেন? নীলয় কথাগুলো বলে চলে আসার জন্য ঘুরে দাঁড়াতেই সোহেল বলল, নিলয়, তুমি আমাদের হেল্প করো। রেড গ্যাংকে কিভাবে ধরবো? থাকুক স্যার, নিলয় আমাদের হেল্প করবে না। একটা ব্যাংকে সামনে এনে মিথ্যে টাকার পরিমাণ বাড়িয়ে দিন, তারপর প্রচার করুন সে ব্যাংকে অনেক টাকা আছে। সবাই যদি লোন নেয় তবু কোটি কোটি টাকা থাকবে, এভাবে প্রচার করুন।
দেখুন, রেড গ্যাং সেই ব্যাংকে হামলা করবেই। এবার আপনারা কি করবেন আপনাদের ব্যাপার। আসি। নিলয় চলে আসে থানা থেকে বেরিয়ে হাঁটতে থাকে। এখনও পুরোপুরি সন্ধে নামেনি। অর্ক এসে বলল, ভাই এটা কি হলো? সবাইকে সব বলে দিয়েছো কেন? পরে বলবো কেন বলেছি। এখন চিন্তা বাদ দে, টাকা তুলতে হবে। এখন থেকে রোজ একটা করে ব্যাংকের অ্যাকাউন্ট ডাটা সব আমাদের আয়ত্তে নিতে হবে। কোনো ব্যাংকে অল্প টাকা আছে সেটা ছাড় দিব না। আমাদের এখন এই শহরে কয়টা ব্যাংক আছে খুঁজে বের করতে হবে। শ্যাম, এটা তুই করিস। ওরা সবাই গল্প করতে করতে যাচ্ছে। পেছন থেকে জোরে গাড়ির হর্ন শোনা যাচ্ছে। ওরা ঘুরে তাকিয়ে দেখে লাবণ্যের গাড়ি পেছনে এসে হর্ন বাজাচ্ছে। তোমরা সবাই গাড়িতে উঠে এসো, আমি পৌঁছে দিচ্ছি। নিলয় সহ সবাই গাড়িতে উঠে বসলো। গাড়ি চলছে। লাবণ্য নিজেই ড্রাইভ করছে। নিলয় সামনে লাবণ্যের পাশে বসে আছে। লাবণ্য বলল, নিলয়, চলো না আরও একদিন রাতের শহর দেখি। না, সামনে আমার পরীক্ষা, পড়তে হবে। ইগনোর করছো? করলে গাড়িতে উঠতাম না। তা ঠিক। কিছু সময় ড্রাইভ করার পর নিলয়দের বাড়ির সামনে এসে পৌঁছায় লাবণ্য। নিলয়কে নামিয়ে গাড়ি ঘুরে চলে আসার সময় চায়ের দোকানে দেখে দুজন কোট টাই পরা ভদ্রলোক বসে আছে। লাবণ্য একবার তাকিয়ে চলে গেল গাড়ি নিয়ে। নিলয় চায়ের দোকানে আসলো। সাথে মাসুম, সিয়াম আর অর্কও আছে। জামাল আর সালাম বসেছিল লাবণ্য এদের দুজনকে দেখে। নিলয় আসতেই সালাম বলল, আজকে 5 জনের লোন পাইয়ে দিয়েছি। ফেক জমির দলিল বানিয়ে দিয়েছিলেন, সেটা ব্যাংকে দেখিয়ে লোন দিয়েছে। সেখান থেকে সবার থেকে 50,000 করে টাকা নিয়েছি। আরও কয়েকজনকে পেয়েছি, তারা তাদের আইডি কার্ড, বার্থডে কার্ড নিয়ে দেখা করবে একটু পর। সেটা বলতে আসলাম। আচ্ছা, আপনারা চলেন, যান। বাকি কাজ পেপারস রেডি করার পর হবে। সালাম আর জামাল বাইকে করে চলে যায়। নিলয়ের চা খেয়ে বড় বাড়িতে আসে। মাসুম বলে, ভাই এখন কি করব? আপাতত সালামেরা তোর কাছে যে নাম্বারগুলো দিয়েছিল সেগুলোর অফিসিয়াল পার্সোনাল যত প্রকার মেসেজ সিস্টেম আছে সবগুলো অফ করে দে। এগুলো করে কি করব? কিছু করা লাগবে না, সে এটা আগেই করে দিক, আমি বাকিটা করে নিব। লাবণ্য গাড়ি চালাচ্ছে। থানায় যেতে মেইন রাস্তার একটা জায়গাতে চারিদিক দিয়ে রাস্তা উঠে এসেছে। লাবণ্য বাম পাশ থেকে ডান পাশে ঘুরিয়ে টান দিতে যাবে, সাথে সাথেই কিসের সাথে যেন ওর গাড়ি ধাক্কা খায়। লাবণ্য গাড়ি থেকে নামলো। অনেকগুলো লোক জড়ো হয়ে গেছে। লাবণ্য পুলিশ বলে কেউ কিছু বলছে না। লাবণ্য নেমে দেখে একজন বয়স্ক লোক সাইকেল নিয়ে পড়ে আছে ওর গাড়ির সামনে। লাবণ্য আশেপাশের লোকদের সরিয়ে দিয়ে লোকটার কাছে গেল। কোনো রকমে উঠিয়ে দেখে লোকটার কনুইতে বেশ খানিকটা কেটে গেছে। লাবণ্য বলল, সরি আঙ্কেল, আমি আসলে ইচ্ছে করে করিনি। আমার সাইকেলটা তো ভেঙে গেছে। তোমরা পুলিশরা যদি এমন করো তাহলে সাধারণ লোকেরা কি করবে? দেখে গাড়ি চালাতে পারো না? আপনি এমন সময় চলে এলেন যে কন্ট্রোলটা হারাতে হয়েছে। তুমি জানো আমার এখন কত কাজ। ঠিক সময়ে পৌঁছাতে না পারলে আমার সব শেষ হয়ে যাবে। কোথায় যাবেন? চলুন আমার সাথে, আমি পৌঁছে দিচ্ছি। আচ্ছা চলো, সামনে বাজারে যাব। লোকটা লাবণ্যর গাড়িতে উঠল। লাবণ্য গাড়ি চালাতে থাকে। এদিকে নিলয় কম্পিউটারের সামনে বসে আছে। মাসুম বলল, ভাই হয়ে গেছে, এখন আর এই নাম্বারে কোনো মেসেজ যাবে না। গুড, ওয়েট কর এখন টাকা তোলার। এবার এই 5টা অ্যাকাউন্টে যদি কেউ যখন টাকা তুলবে তখনই আমার অ্যাকাউন্টের সাথে সাথে যত টাকা তুলছে তত টাকা করে পুরো টাকাটা আসতে থাকবে। মানে যার ফোন নাম্বারে অ্যাকাউন্ট কানেক্টেড করা সে যদি এখন 10,000 টাকা তুলে সেই টাকা উনি তুলতে পারবে একবার। এরপর সেই টাকার মেসেজ ওনার ব্যাংক থেকে চলে যাবে। তখন তিনি বুঝবেন তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। এবার তার 1 মিনিট পর থেকেই আমার অ্যাকাউন্টে 10,000 করতে করতে যত টাকা থাকবে তত টাকা আসতে থাকবে, যতক্ষণ না অ্যাকাউন্টের টাকার পরিমাণ খালি না হচ্ছে। কিন্তু সে বুঝতে পারবে না তার অ্যাকাউন্টের টাকা খালি হয়ে গেছে, কারণ ওর ফোনে তো মেসেজই যাবে না।
তাহলে সেও বুঝতে পারবে না আর যে টাকা সরানো হয়েছে। এবার তার 1 মিনিট পর থেকেই আমার অ্যাকাউন্টে 10,000 করতে করতে যত টাকা থাকবে তত টাকা আসতে থাকবে, যতক্ষণ না অ্যাকাউন্টের টাকার পরিমাণ খালি না হচ্ছে। কিন্তু সে বুঝতে পারবে না তার অ্যাকাউন্টের টাকা খালি হয়ে গেছে, কারণ ওর ফোনে তো মেসেজই যাবে না। তাহলে সে বুঝতেই পারবে না আর যে টাকা সরানো হয়েছে। এরপর যখন তিনি আবার টাকা তুলতে যাবেন তখন মেশিনে দেখাবে 0 ব্যালেন্স। ব্যাংকের সাথে যোগাযোগ করবে, ব্যাংকারও জানবে না কিছু, কারণ ওদের লোন দেওয়া অবধি টাকার দায়িত্ব ছিল। তারপর টাকা কি করেছে ভিকটিম তাদের দেখার বিষয় না। তারা যে ডেট অনুযায়ী কিস্তির মাধ্যমে টাকা ফেরত পাওয়ার কথা ছিল সেই দিন টাকা চাইবে, কিন্তু ভিকটিম টাকা দিতে পারবে না। ব্যাংকাররা তখন জিম্বাদার দলিল অনুযায়ী দলিলে থাকা জমি, দোকানপাট বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে জমা থাকে সেটা দখল করতে যাবে। কিন্তু আমরা তো সব ফেক বানিয়ে দিয়েছি। দখল করতে গিয়ে দেখবে সেটা নকল দলিল। এরপর বাধ্য হয়ে পুলিশের কাছে যাবে ব্যাংকাররা। মাঝখান থেকে সবার লস, লাভটা হবে ডেভিলের। নিলয়ের মাথায় এমন জিনিয়াস বুদ্ধি থেকে মাসুমেরা দিন দিন নিলয়ের প্রতি ইমপ্রেশনস বেড়েই চলেছে। নিলয়ের কাজগুলো হলো ভেবে ভেবে করা, কোনো ভুল নেই, ভুল হলেও প্রমাণ নেই। সে দিব্যি লাভের গুড় খেয়ে নিচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। রাখো রাখো, এখানেই রাখো। লাবণ্য গাড়ি থামায়, বাজারের মধ্যে এসে গেছে। লোকটার কথায় লাবণ্য আশেপাশে তাকায়। লাবণ্য বলে, এখানেই নামবেন আপনি? হুম। আচ্ছা। লাবণ্য লোকটাকে নামিয়ে দেয়। গাড়ি ঘুরিয়ে যখন লাবণ্য চলে আসবে তখনই চোখ চায় যে লোকটাকে নামিয়ে দিয়েছে তার দিকে। সেই লোকটা একটা চায়ের দোকানে নিলয়ের বাড়ির সামনে থাকা লোক দুটোর সাথে কথা বলছে। লাবণ্য দূর থেকে দেখে লোকটা পকেট থেকে আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধন কার্ড জমা দিচ্ছে। লাবণ্য দাঁড়িয়ে থাকে। লোক দুটো সেসব নিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে লাবণ্য লোক দুটো নতুন বাইকের নাম্বারটি ঠিকমতো দেখে নিল। তারপর, আঙ্কেল, আমাদের গাড়িতে উঠে আসুন, ভাবলাম আপনাকে আবার পৌঁছে দিই। লাবণ্যের বলা কথায় লোকটা আবার লাবণ্যের গাড়িতে উঠল। লাবণ্য গাড়ি চালাতে থাকে। কিছু দূর আসার পর লাবণ্য প্রশ্ন করল, এমন জরুরি কাজে আপনি সন্ধ্যায় বের হয়েছিলেন? এমনি একটু দরকারি কাজ ছিল। আপনার নাম কি আর কি দরকার কাজ সেটা জলদি বলুন। আমার নাম মোর্শেদ আলত, কাজটা বলা যাবে না। আপনি না বললে থানায় নিয়ে গিয়ে আপনাকে এমন পেটাবো যে 7 দিনে জ্ঞানও ফেরবে না আপনার। বলছি। নিলয়টা কম্পিউটারের সামনে বসে আছে। হঠাৎ একটি টুং করে শব্দতে ওদের ফোন বেজে ওঠে। ওই 5টা অ্যাকাউন্টের মধ্যে থেকে একটা অ্যাকাউন্ট সক্রিয় হয়ে উঠেছে আর টাকা তোলা হয়েছে 30,000। লোকটা টাকা তোলার জন্য ওর পাসওয়ার্ড সাবমিট দেওয়ার সাথে সাথেই লোকটার 30,000 টাকা বের হয়ে আসে। আর ওনার ফোনে মেসেজও চলে আসে। উনি মেসেজ চেক করে দেখে 30,000 টাকা তুলেছে। ব্যাংকে আছে আর 14,70,000 টাকা। উনি টাকা তুলে নিয়ে চলে আসে, কিন্তু নিলয়ের কম্পিউটারে একটা ক্যাপচা আসে। নিলয়ের সাথে সাথেই ক্যাপচা পূরণ করতেই একটা কোড নাম্বার আসে। 6 ডিজিটের কোড নাম্বার পাঠানোর সাথে সাথে নিলয়ের অ্যাকাউন্ট নাম্বারে 30,000 করে টাকা আসতে থাকলো। মাসুমেরা এমন ম্যাজিক দেখে অবাক হয়ে যায়। যতক্ষণ না টাকা সব ফুরোবে ততক্ষণ অবধি টাকা আসতে থাকে। 10 মিনিটের মধ্যেই সব টাকা চলে আসবে। নিলয় হাত ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটায় তখন 10টা বাজতে চলেছে। নিলয় ডেভিলের ড্রেস পরে নিল। ড্রয়ার থেকে একটা নীল রঙের পেনড্রাইভ বের করে পকেটে পুরল। পিস্তল গুঁজে নিয়ে মাসুমদের সামনে আসে। কোথায় যাচ্ছ? একটা মিশন আছে, ব্যক্তিগত মিশন। আজকে পূরণের পালা, সেই জন্য একাই যাচ্ছি। তোরা পিসির সামনে বসে থাক, ক্যাপচা দিয়ে কোড পাঠিয়ে সাবমিট করে দিবি। টাকা সব আমাদের চলে আসবে। লোকটার ফোন মেসেজ যাবে না, আমি আসছি। লোকটা লাবণ্যের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। লাবণ্য আবারও ঝাড়ি দেয়। লোকটা ঝাড়ি খেয়ে বলা শুরু করে, কয়েকদিন আগে আমার ব্যাংকের টাকা সব হ্যাকার নিয়ে চলে যায়। 30 লাখ টাকা ছিল। কয়েকদিন আগে যে 4 কোটি টাকা হ্যাক হয়েছে সেই ব্যাংকে টাকা রাখছিলাম। ভেবেছিলাম এ মাসে মেয়ের বিয়ে দেব, তাই পাত্রও ঠিক করেছিলাম। সব কিছু ঠিকঠাক মতো চলছিল।
যেদিন বিয়ের দিন তারিখ ঠিক করি তার পরের দিন খবরে শুনি ওই ব্যাংকের টাকা সব হ্যাক করে নিয়েছে ডেভিল নামের হ্যাকার। আমি তখন ধম করে পড়ে যাই, টাকার চিন্তায় পাগল হয়ে যাই আমি, কারণ আমার ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল। অন্য একটি ব্যাংক থেকে বাড়ি বন্ধ রেখে টাকাটা নিয়ে ব্যবসায় দিয়েছিলাম, আর এই টাকা রেখেছিলাম ছেলে আর মেয়ের জন্য। যখন শুনি ব্যাংক হ্যাক হয়েছে তখন চিন্তায় ব্যবসায় মন বসাতে পারিনি। লোন তোলা ছিল, সেখান থেকে টাকা চাইতে থাকে। ব্যবসাটা দাঁড় করানো আর কোনো রকম মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমি অন্য ব্যাংকে লোনের জন্য যাই, কিন্তু কোনো ব্যাংক আমাকে লোন দিচ্ছিল না, কারণ আমার 50 লাখ টাকা খুব দরকার ছিল। টাকার পরিমাণ বেশি, তার উপর আমার কোনো বন্ধক রাখার মতো কিছুই নেই। ব্যাংক মোটেও লোন দিতে প্রস্তুত ছিল না। সরকারি বেসরকারি সব ব্যাংকে অ্যাপ্লাই করেও কাজ হচ্ছিল না। গতকাল এক বন্ধু এসে বলে 2জন লোক আছে যে তোকে লোন পাইয়ে দেবে, কারণ আমিও লোন নিয়েছি 15 লাখ টাকা। এই 2জন লোক লোন নিতে সাহায্য করেছে, তবে ক্যাশ দিতে হয়েছে 50,000 টাকা। তুই চাইলে লোনের ব্যবস্থা ওরা করে দেবে। আমার তখন লোন খুব দরকার, ব্যবসাটা দাঁড় করাতে পারলে 50 লাখ টাকার লোন শোধ দিতে পারবো। এটা ভেবেই লোনের জন্য কালকে ওই 2জন লোকের সাথে দেখা করি। একজনের নাম শফিক আর একজনের নাম রফিক। 2জনের সাথে দেখা করি। ওরা সরাসরি বলে ওনাদের সাথে একমত হই। ওনারা বলেছে জাল দলিল বানাবে। আমি বলেছিলাম এটা নিয়ে যদি ব্যাংক থেকে কোনো সমস্যা করে। ওরা বলে সমস্যা করার আগেই আপনি ব্যবসা বড় করে টাকা শোধ করতে থাকবেন, তাহলে ব্যাংক এই মিথ্যা কাগজের ইনকোয়ারি করবে না। ওনাদের অফার আমাদের পছন্দ হয়। ওনারা যা যা দিতে বলেছিল সবটাই দিয়েছি। ভোটার কার্ডের ফটোকপি, আমার জন্ম কার্ড, কালকেই লোনের ব্যবস্থা করে দেবে ওরা বলেছে। সেজন্য আমি এখন এসেছিলাম এখানে কাগজগুলো জমা দিতে। ওরা বলেছিল পরিচিত ছাড়া কাউকেই যেন এসব না বলি, কিন্তু আপনাকে বললাম আপনি কাউকেই বলবেন না। নামুন গাড়ি থেকে। লাবণ্য গাড়ি থেকে লোকটাকে নামিয়ে দিয়ে সোহেল স্যারকে ফোন দেয়। সোহেল কয়েকবার ফোন বাজার পর রিসিভ করলো। লাবণ্য বলে, স্যার, হয়তো ব্যাংক হ্যাকারদের একটা গ্যাং আছে। আমি হয়তো সেই গ্যাংয়ের কিছুটা কাছে এসেছি। আপনাকে একটা বাইকের নাম্বার দিচ্ছি, আপনি খোঁজ নিন বাইকটা কাদের নামে কেনা আছে। বাইক রহস্য উদ্ঘাটন করতে পারলেই আমরা পৌঁছে যাব হয়তো ডেভিলের কাছে। আচ্ছা, নাম্বারটা বলো ফার্স্ট। নিন ঢাকা। বস, আমাদের ব্যাংক ডাকাতি করতে হবে আজকেই। খোঁজ পেয়েছি 10 কোটি টাকা আছে অগ্রণী ব্যাংকে। হৃদয়ের কথা শুনে বিএম ব্ল্যাক মাম্বা মুচকি হাসল। বিএম বলল, আজকে ডাকাতি করতেই হবে। আমি এখনই অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছি। জানি না ডেভিল আমাদের উপরে নজর রেখেছে কিনা। হতে পারে ডেভিল নেটওয়ার্কের মধ্যেই আমরা আছি। যা করবার তাড়াতাড়ি করতে হবে। ওকে, আমরা বের হয়ে পড়ব আজ রাত 2টোর পর। আমিও আজ তোমাদের সাথে যাব। ওকে বস, তাহলে অনেক বেশি ভালো হবে। রেড গ্যাংয়ের লোকেরা আজ ব্যাংক ডাকাতি করবে। ওদিকে লাবণ্য খুঁজে চলেছে ডেভিলকে। কিছুটা কাছাকাছি আসতে যাচ্ছে লাবণ্য, কিন্তু তার কোনো সঠিক দিক নির্দেশনা নেই। লাবণ্য ভাবছে, ওই লোকগুলো আবার নিলয়দেরকে ঠকাতে সেখানে যায়নি তো আবার? দেখতে হবে ব্যাপারটা। লোকগুলো কে আমার জানতেই হবে। এদিকে নিলয় পুকুরের পাশ দিয়ে রাস্তা চলে গেছে। মেইন রাস্তা থেকে কিছুটা দূরের রাস্তা, কিছুটা দূরে দূরে ল্যাম্পপোস্ট। নিলয় একটা ল্যাম্পপোস্টের সোজা রাস্তার মাঝখানে বাইক রাখলো। বাইকের উপর বসে সিগারেট টানতে থাকে ও। নিলয় জানে এখন ওই রাস্তা দিয়ে নীরা তার বাড়িতে যাবে, কারণ নীরা আজ গিয়েছিল ফ্রেন্ড টুগেদার করতে। তাই এখানে ওর হাজবেন্ড অয়ন ছিল না, সেই জন্য একাই ফিরবে এই রাস্তা দিয়ে। নীরা গাড়িতে বসে আছে। আজকেও অনেকটা খুশি, কারণ খুব ছোটবেলায় হাই স্কুলে থাকাকালীন জিসান নামের একটি ছেলের সাথে নীরার রিলেশন হয়। ছেলেটা নীরাকে রোজ আইসক্রিম কিনে দিত। বৃষ্টিতে একদিন নীরা ছেলেটার সাথে ফিরছিল। ওই দিন প্রথমবারের মতো দুজনে জড়িয়ে ধরে চুমু আদান প্রদান করেছিল।
এরপর নীরার আব্বু বদলি হয়ে চলে যায় অন্য শহরে। জিসান সাথে যায় না। নীরার আর জিসানের সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল, অথচ নীরা নিলয়কে বলেছিল সে কখনো নিলয়কে ছাড়া অন্য ছেলের সাথে মিশেইনি। কিন্তু নিলয় ঢাকায় আসার আগে থেকেই নীরার ফোন, অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করে নিয়েছিল। সেজন্য নীরা এ অবধি কার সাথে কি করছে নিলয় সবটাই জানে। তবে নীল রঙের পেনড্রাইভটিতে আজ অন্য কিছু আছে। নীরার সাথে আজ 10 বছর পর দেখা হয়েছিল জিসানের। দুজনেরই পিছু টান হয়ে গেছে এখন। মানে জিসানের বউ আছে, নীরার হাজবেন্ড আছে, কিন্তু দুজনের আবার দেখা হওয়ার নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারেনি। গেট টুগেদারের নামে নীরা আর জিসান সময় কাটিয়েছে একটি রুমে, যেটা নিলয় জেনে ফেলেছে। আর সেই ভিডিওটাও আছে নিলয়ের, কারণ নিলয় সেই ঘরের সিসি ক্যামেরা হ্যাক করে ক্লিপটা কেটে নিয়েছে। নিলয় একের পর এক সিগারেট টানছে। বাইকের আয়নাতে দেখতে পায় দূরের ল্যাম্পপোস্টে নীরার গাড়ি এগিয়ে আসছে ওর দিকে। নিলয় বাইক থেকে নেমে দাঁড়ায়। নীরার গাড়ি কিছুটা এগিয়ে এসে থেমে গেল। নীরা ড্রাইভারকে বলল, কি ব্যাপার, গাড়ি থামালে কেন? ম্যাম, সামনে দেখুন কে যেন দাঁড়িয়ে আছে। আচ্ছা, নেমে দেখুন কে ও। ড্রাইভার গাড়ি থেকে নামে। নীলার দিকে এগিয়ে যেতে থাকে সে। ওদিকে রেড গ্যাং প্রস্তুত হয় ব্যাংক ডাকাতি করার জন্য। গাড়ি, প্ল্যান, পোশাক, অস্ত্র সবকিছু রেডি করতে থাকে। রাত 11টা বাজে এখন। সবাই প্রস্তুত হয়ে আছে। হৃদয় এসে বলে, এবার ডেভিলকে চমকে দিয়ে আমরা সবার মনে ভয় সৃষ্টি করব। পুরো দেশ এখন ভিলেনকে নিয়ে ব্যস্ত। এটাই বড় সুযোগ। ডেভিলের জন্য চুপ আছে, আর আমাদের জন্য তেমন কোনো প্ল্যানও নেই যে আমরা ধরা পড়ব। আমাদের সতর্ক থেকেই কাজটা করতে হবে। ব্যাংক ডাকাতি করবার পর আমরা 3টে দলে আলাদা হয়ে যাব। 3টে দল 3 দিক দিয়ে সবার আড়ালে এখানে এসে পৌঁছাবো। ওকে বস। আচ্ছা, আপনিও তো ডেভিলের মতো টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন। পারবো, তবে সমস্যা আছে। ডেভিল খুব জিনিয়াস। ওর অ্যাকাউন্ট নাম্বার হাইড করে রেখেছে, নামটাও নেই। এটা কেবল ডেভিলই পারে। সেজন্য ও টাকা ট্রান্সফার করে নিলেও ওকে ধরার মতো কোনো ক্লু পাবো না কেউ। কিন্তু আমি এমনটা করলে ধরা পড়ে যাব। সেজন্য আমার ক্যাশ প্রয়োজন। আমরা অল্প অল্প করে ব্যাংকে জমা করব টাকা। এতে কেউ বুঝতে পারবে না আমরাই ডাকাত। তাই এটিএম থেকে টাকা সরাসরি তুলবো আমরা। বিএম এর কথা শুনে রেড গ্যাং চুপ হয়ে গেল। লাবণ্য বাড়ির দিকে আসতে থাকে। হঠাৎ ওর ফোন বেজে ওঠে। সোহেল স্যার ফোন করেছে। জি স্যার, বলুন। বাইকের মালিক হলো জামাল আর সালাম। আর ইউ শিওর? শিওর। ওকে স্যার। কোথা থেকে বাইক কিনেছে ঠিকানাটা দিন তো স্যার। কাল সকালেই আমি সব খোঁজ নিয়ে আপনাকে জানাবো। আচ্ছা, ঠিক আছে। লাবণ্য এবার পুরোপুরি শিওর হয়ে যায় ওই দুজনকে ধরলে কিছু একটা রহস্য বের হবেই। নিলয়ের সামনে ড্রাইভার এসে দাঁড়ালো। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে ড্রাইভার প্রথমে কিছুটা ভয় পায়, কিন্তু সাহস করে বলে, কে আপনি? রাত দুপুরবেলা রাস্তার মাঝে দাঁড়িয়ে কি ধ্যান করেন নাকি? যান মিয়া, নিজের কাজে যান। নিলয় কিছু বলল না। কোমর থেকে পিস্তল বের করে ড্রাইভারের পেটে গুলি করে দিল। নীরা ভয়ে শিউরে ওঠে। নীরা চিৎকার করে উঠল। নিলয় হেঁটে নীরার সামনে এসে দাঁড়ালো। ডিভাইস পাওয়ার দিয়ে নিলয় রোবোটিক কণ্ঠ এনে বলল, গাড়ি থেকে নামুন। নীরা ইশারায় গাড়ি থেকে নামতে বারণ করে দেয়। নিলয় জোরে ঘুষি দেয় কাছে। কাঁচ ভেঙে যেতেই নীরা জানলার লক খুলে দিয়ে নীরার হাত ধরে টেনে বের করে আনলো। নীরার গালে কয়েকটা পরপর চড় বসিয়ে দিয়ে ক্লান্ত করে নিল। কোমর থেকে পিস্তল বের করে নীরার কপাল সোজা ধরে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাকুন, কোনো চিৎকার করবেন না। ল্যাপটপ আছে গাড়িতে। আছে। আপনি কে? চুপ, জলদি ল্যাপটপটা বের করুন। নীরা ল্যাপটপ এনে নিলয়ের হাতে দেয়। ল্যাপটপ নীরার গাড়ির সামনে ডিকির ওপর রেখে দিয়ে অন করলো।
5 মিনিটের মধ্যেই ল্যাপটপের পাসওয়ার্ড খুলে দিয়ে পকেট থেকে পেন ড্রাইভ বের করে ল্যাপটপে লাগিয়ে ফাইলে ঢুকে ভিডিও প্লে করলো একটি। নীরা দেখতে থাকে একটা মেয়ে বসে আছে বিছানায়, তবে নিলয় মুখ ঢেকে দিয়েছে ওই মেয়েটির। আর কিছু সময় পর একটা ছেলে ঢুকলো সেই ঘরে মেয়েটার পাশে। নীরা ছেলেটাকে খুব ভালো করেই চেনে। ছেলেটা হলো নীরার নিজের হাজব্যান্ড অয়ন। অয়ন মেয়েটার গা থেকে একটা একটা করে কাপড় খুলতে লাগলো। অয়ন মেয়েটাকে বিছানায় শুয়ে দেয়। তারপর নিলয় ল্যাপটপ বন্ধ করে দিল। মেয়েটাকে সেটা কেবল নিলয় জানে। মেয়েটা হলো অয়নের পিএ। অয়নের সাথে ওর পিএর অ্যাফেয়ার আছে। নীরা ভিডিওটা দেখে নীলার পাশে এসে দাঁড়ালো। নিলয় নীরার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নীরা কাঁদছে আর নিলয় হাসছে। নিলয় বলে, কেমন লাগছে? কষ্ট হচ্ছে? মেয়েদের কষ্ট হয় তাই না? ছেলেদের কোনো কষ্ট নেই। যখন তুই সাকিব আর জিসানের সাথে এক বিছানায় সময় কাটিয়ে বরকে এসে বলিস, ওগো তোমাকে অনেক ভালোবাসি, বর তোর কীর্তিগুলো না জেনে তোকে জড়িয়ে ধরে বলে ভালোবাসি, তখন খুব ভালো লাগে তাই না? সুন্দর বলে সব ছেলে তোর পিছনে পড়ে আছে, সেটা ভেবে যাকে ইচ্ছে নিজের মতো ব্যবহার করবি আর ছেলেটা চুপচাপ থাকবে, সেটা তো হবে না। কে আপনি? হা 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 হা। নিলয় কিছুই বলল না আর হাসতে থাকে। নীরা ওই অপরিচিত লোকটার হাসি শুনে অবাকই হয়, ভয়ও পায়। নীরা বলল, হাসছেন কেন? কে আপনি? ডেভিল, আই অ্যাম ডেভিল, সো আই ক্যান কল মি ডেভিল। ডেভিল? এটা কেমন নাম? হা 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 হা। আচ্ছা শুনুন, আমার যা ভিডিও আছে সব ডিলিট করে দিবেন, আর অয়নের এই ভিডিওটি আমাকে দেন। মেয়েটা কে আমাকে বলেন। 3 কোটি টাকা লাগবে। কি? এত টাকা? হা 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 হা। তোর ব্যাংক অ্যাকাউন্টে আছে 33 কোটি টাকা। 3 কোটি কিছুই না। আমি চাইলে পুরোটা আমার ঘরে বসে নিতে পারতাম, কিন্তু তোর সাথে মাইন্ড গেম খেলার ইচ্ছেটা বহুদিনের। আচ্ছা ঠিক আছে, আপনি একজন হ্যাকার বুঝে গিয়েছি, আর আপনার নামও শুনেছি টিভিতে। চেক দিচ্ছি, ব্যাংক থেকে তুলে নিয়েন। নো 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 নো, আমি ক্যাশ পছন্দ করি। তোমার ম্যানেজারকে বলো এনে দিতে। খানিকটা পর একটা কালো গাড়িতে নীরার ম্যানেজার আসলো। টাকার ব্রিফকেস নিয়ে নীরার সামনে আসলো। নীরা নিলয়ের দিকে টাকা বাড়িয়ে দেয়। নিলয় ওর ইলেকট্রিক ব্যাগে টাকাগুলো ভরে নিয়ে একটা সুইচে চাপ দিতেই ব্যাগটা একদম ছোট হয়ে যায়। নিলয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে ল্যাপটপ আর পেনড্রাইভ রেখে চলে আসে সেখান থেকে। নিলয় ঘড়ির দিকে তাকায়। রাত তখন 2টা বেজে গেছে প্রায়। রেড গ্যাং বের হয়। বসের প্ল্যান হলো ব্যাংকের সামনে গাড়ি রেখে ল্যাপটপ দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে ভেতরে থাকা হৃদয়কে জানিয়ে দেবে পাসওয়ার্ড। ওরা গাড়ি নিয়ে বের হলো। এদিকে নিলয় এগিয়ে যায় বাইক নিয়ে। তারপর রেড গ্যাংয়ের 3টে গাড়ি অগ্রণী ব্যাংকের সামনে এসে থামে। বাজারে তেমন কেউ নেই। প্ল্যান অনুযায়ী ওরা 4 জন করে নামে। 4 জন নেমেই আগে সব কিছু ক্লিয়ার করে। এরপর আরও 4 জন নামে। সবাই ব্যাংকের সামনে থাকা সিকিউরিটি গার্ডগুলোকে সাইলেন্সার দিয়ে মেরে ফেলেছে। সবার শেষে হৃদয় নামলো গাড়ি থেকে। গাড়ির মধ্যে 2 জন আছে। ব্যাংকের সব সিকিউরিটি নষ্ট করে হৃদয়রা ব্যাংকের মধ্যে প্রবেশ করে। বসের ল্যাপটপে হৃদয়ের কপালে মাস্কের সাথে লাগানো ক্যামেরা দিয়ে দেখছে। বিএম হৃদয়কে বলে, থামো, আর যেও না। মিশন অবধি পৌঁছাতে তোমার এই হোয়াইট রেখার দাগ সরাতে হবে। দাগের উপর দিয়ে গেলে এক্ষুনি অ্যালার্ম বেজে উঠবে আর পুলিশ চলে আসবে। তবে আমি 5 মিনিটের জন্য এটা হ্যাক করে অফ করে রাখতে পারবো। 5 মিনিটের মধ্যেই তোমায় সব কিছু করতে হবে। রেডি তুমি? ইয়েস বস। ওকে, 1 2 3 গো গো। দাগটা সরে যায়। হৃদয় আর বাকি 5 জন ব্যাংকের টাকার মেশিনের কাছে যায়। হৃদয় বলে, পাসওয়ার্ড বলুন। বস সময় নিতে থাকে। এর মধ্যে নিলয় এসে পৌঁছয় সেই ব্যাংকের কাছে। দূর থেকেই রেড গ্যাংয়ের লাল গাড়ি দেখে থেমে যায়। নিলয় ডান হাতে থাকা ফ্ল্যাশ ড্রোন পাঠিয়ে গাড়ির মধ্যে থাকা ল্যাপটপ নিয়ে যে বসে আছে।
তার কাছে পাঠায়। ব্যাংক অ্যাকাউন্টে পাসওয়ার্ড জানতে রেড গ্যাং লিডার কত কিছুই না করেছে। নিলয় ড্রোনে এটা দেখে মুচকি হাসল। ঘড়ির সাহায্যে নিলয় ড্রোন কন্ট্রোল করছে। নিলয় চুপচাপ দেখতে থাকে। 5 মিনিট পর নিলয় দেখল একটা নাম্বার থেকে 146489। নিলয় অবাক হয়, এভাবে কে ওকে পাসওয়ার্ড সেন্ড করলো। নিলয় আড়ালে চলে আসে, ড্রোনকে ফিরিয়ে আনে নিলয়। মনের মধ্যে একটাই প্রশ্ন। রিয়াদ ব্যাংকের টাকাগুলো ব্যাগে রাখলো। টাকা ব্যাগে রাখার সাথে সাথে হৃদয় আর দাঁড়ালো না। বস এত বারণ করলো কিন্তু হৃদয় শুনলই না। সে হোয়াইট লাইট অন হয়েছে, ওটা ক্রস করা মাত্রই রেড সিগন্যালে বেজে উঠল। আর সাথে সাথেই সেখানে কিছু বোঝার আগেই পুলিশ আসতে থাকে। 3 করে দলে ভাগ হয়ে রেড গ্যাংয়ের লোক যেতে থাকে। পুলিশরাও সবার পেছনে যেতে থাকে। হৃদয়ের গাড়িটা সোজা যেতে থাকে। কতগুলো পুলিশ গাড়ির পেছনে যাচ্ছে। গাড়ি চালাচ্ছে বস নিজেই। নিলয় আরও সবার পেছনে আসতে থাকে। লিডার পাশে থাকা ছেলেকে বলল, পিস্তল বের করে পুলিশের দিকে গুলি করতে থাকো, ওরা ভয় পাবে, খুব কাছে আসতে পারবে না। ছেলেটা তাই করলো। জানলা দিয়ে বেরিয়ে গুলি করতে থাকে। কয়েকটা গুলি করার পর একটা গুলি এসে ওর কপালে লাগে। ছেলেটা জানলা থেকে পড়ে যায় বাইরে। গাড়িতে এখন লিডার একাই আছে। সে ড্রাইভ করছে, জোরে গাড়ি চালাচ্ছে। নিলয় চালাচ্ছে জোরে। সামনে রেড গ্যাংয়ের লিডার, পেছনে পুলিশ, তার পেছনে ডেভিল মানে নিলয়। হঠাৎ একটা অফিসার লাল রঙের সামনে থাকা লিডারের গাড়িতে গুলি করলো। গুলিটা মিস্টেক করাতে চাকাতে গিয়ে লাগে। গাড়িটা পুরোপুরিভাবে কন্ট্রোল হারিয়ে কিছু দূর গিয়ে কারেন্টের খাম্বার কাছে বাড়ি খায়। লিডার কাঁচ ভেঙে সামনের রাস্তার উপর পড়ে। বাইক আর গাড়ি নিয়ে চারপাশে পুলিশ গোল হয়ে দাঁড়িয়ে থাকে। মাঝখানে রাস্তার উপর পড়ে আছে লিডার। শোয়া থেকে উঠে দাঁড়ালো। কোমর থেকে পিস্তল বের করে উনি পুলিশদের দিকে তাক করলো, কিন্তু পুলিশেরা চারপাশেই ঘিরে আছে। একটা পুলিশ গাড়ি থেকে নেমে লিডারের সামনে এগিয়ে আসতে থাকে। খুব কাছে যখন আসবে তখনই একটা সাইলেন্সার থেকে গুলি বেরিয়ে পুলিশের কপালে এসে লাগলো। সবাই আশেপাশে খুঁজতে থাকে। ঠিক তখনই বাইক জাম্প করে লিডারের পাশে নিলয় এসে থামে। রেড গ্যাংয়ের লিডার অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রতিপক্ষের লিডার এসেছে অন্য লিডারকে বাঁচাতে। ডেভিল অসহায় বিএম ব্ল্যাক মাম্বাকে ইশারায় বাইকের ওপর উঠতে বলে। চারপাশে 15 জন পুলিশ গোল হয়ে পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে ডেভিলের দিকে। বিএম মানে ব্ল্যাক মাম্বা ডেভিলের বাইকে উঠল। পুলিশের অফিসার বলতে থাকে, হোল্ড অন এ সেকেন্ড, হ্যান্ডস আপ। ডেভিল মুচকি হাসলো। রেড গ্যাং লিডার ডেভিলের পেছনে বসে চারপাশ দেখছে। পুলিশগুলো এগিয়ে আসতে থাকে। ডেভিল ওর বাম হাতে থাকা বিএসএম ডিভাইস অন করে ছোট ছোট 15টা মিনি বোম পুলিশদের সামনে ছুঁড়ে ফেলে। নিলয় আরও 10টা বোম চারপাশে মারে। মিনি বোমের টিটি করা শব্দে সব পুলিশগুলো দৌড়ে গাড়ির আড়ালে চলে আসে। মিনি বোমগুলো সব একসাথেই ব্লাস্ট হয়। পরে 10টা ফ্ল্যাশ বোম একসাথে ব্লাস্ট হতেই সেখানে অনেক বেশি সাদা ধোঁয়ার তৈরি হলো। নিলয় রেড গ্যাংয়ের লিডারকে সাদা ধোঁয়ার মধ্যে দিয়ে জোরে বাইক টেনে বেরিয়ে আসে। পেছনে বিএম ডেভিলকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এদিকে পুলিশেরা সাদা ধোঁয়ায় এক সারিতে দাঁড়িয়ে গুলি করতে থাকে। সাদা ধোঁয়াগুলো আস্তে আস্তে হাওয়াতে মিলিয়ে যায়। পুলিশেরা দেখে সেখানে কেউ নেই। ডেভিল গ্যাংয়ের লিডারকে ধরতে গিয়েও পারল না পুলিশগুলো, কারণ ডেভিল এসে ওকে বাঁচিয়ে নিয়ে গেছে। নিলয় একটা বড় জঙ্গলের মধ্যে এসে থামে। রেড গ্যাংয়ের লিডার বাইক থেকে নামতেই নিলয় ভয়েস ডিভাইস অন করে রোবোটিক ভয়েস দিয়ে বলতে থাকে, হ্যালো ম্যাম, আমি জানি আপনি একজন মেয়ে। আপনি যখন আমাকে জড়িয়ে ধরেছিলেন তখন আপনার চুলের থেকে কড়া শ্যাম্পুর গন্ধ আমার নাকে আসছিল। অপরিচিত মেয়েটা বাইক থেকে নেমে চারপাশে তাকায়। ঘন জঙ্গল। এখানে 2 হাত আগেই কিছু দেখা যায় না, তবে চাঁদের আলো যেখানে দাঁড়িয়ে আছে সেখানটা বেশ ভালো মতোই দেখা যাচ্ছে। নিলয় 5 মিনিটে অনেকগুলো কাঠ ম্যানেজ করলো। এরপর সেগুলো একসাথে করে আগুন জ্বালিয়ে দিল। অপরিচিত মেয়েটা আগুনের পাশে একটি গাছের লগের উপর বসলো। কয়েক সেকেন্ড পর নিলয় ওর পাশে গিয়ে বসে। দুজন 2 গ্যাংয়ের লিডার।
ওদের মিল হলো ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়া, তবে পদ্ধতিটা কিছু অংশে মিল হলো দুজন বিপরীত দলের লিডার। অপরিচিত মেয়েটা জানে না ডেভিল কেন ওকে বাঁচিয়েছে। মনে মনে বলে, কি চাই ডেভিল? ডেভিল তো স্বার্থ ছাড়া কাজ করবে না। নিলয় নীরবতা ভেঙে বলল, আচ্ছা, আমরা কেন মুখে মাস্ক পরে আছি? চলুন মাস্ক খুলে দুজন দুজনকে দেখে পাকা কথা সেরে ফেলি। পাকা কথা মানে? না মানে শুনেছি, মুখ দেখার পর শাদির জন্য পাকা কথা হয় না। ভাবলাম আমরাই তো মুখ দেখব, পাকা কথা সেরে ফেলবো। আমি মেয়ে বলে আপনি কি এই মুহূর্তে ফ্লার্ট করছেন? ডেভিল হাসলো। মেয়েটি ডেভিলের মাস্ক পরা হাসি মুখের দিকে তাকালো। ডেভিলকে এত সহজে চেনা মুশকিল, কারণ ডেভিল এই রকম সময়ে সে এমনি এমনি কোনো কথা বলবে না। ডেভিলের কিছু বলার পেছনে যথেষ্ট কারণ আছে। ডেভিল বসা থেকে উঠে দাঁড়ালো, কয়েকবার পায়চারি করে মেয়েটার সামনে এসে দাঁড়ায়। তোমার উপরের বসকে? মানে উপরের বস মানে কি? ব্যাংকের অ্যাকাউন্টের পাস 146489, এটাই। কেউ একজন তোমার ল্যাপটপে পাঠিয়েছিল, নিচে আরও একটা মেসেজ লেখা ছিল। এই সহজ কাজটা করতে তোমার আমার হেল্প নিতে হলো। হু ইজ হি অর শি? সে কে? ডেভিলের এমন ম্যাজিক দেখে মেয়েটা অবাক হয়। প্রথমবার সে কাউকে ভয় পাচ্ছে। পাওয়ারই তো কথা। পাসওয়ার্ডের ব্যাপারটা কেবল সে ছাড়া আর কেউ জানে না, কিন্তু এখন ডেভিলও জানে। আর সেটা কিভাবে? ম্যাজিকটা ভাবতেই মেয়েটা ডেভিলকে দেখে ভয় পাচ্ছে। আমি চলে যাব। এখানে এসেছো আমার ইচ্ছাতে, যাবেও আমার ইচ্ছাতে। এখানে তোমাকে খুঁজে পাওয়ার মতো কোনো ব্যক্তি এখনো জন্ম হয়নি। এখানে থাকা সব নেটওয়ার্ক এখন আমার কথা শুনবে। এখানে থাকা সব অ্যান্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার, ইন্টারনেট ইনভলভ সব কিছু আমার ইচ্ছে মতো চালাতে পারবো। সো আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবো। সেজন্য আমার প্রশ্নের উত্তর দাও। আমি নিজেই জানি না কে আমার বস। কম্পিউটারে একদিন কাজ করছিলাম, একটা মেসেজ আসে। মেসেজটা ছিল এরকম, আমি হ্যাকার। চাইলেই তোমার কম্পিউটার হ্যাক করে তোমার ব্যক্তিগত তথ্য চুরি করে তোমাকে ব্ল্যাকমেল করতে পারতাম, কিন্তু করিনি। কারণ আমার একটা কাজ আছে, কাজটা করলে তুমিও টাকা পাবে। এরপর ওনার কথা মতো একটা গ্যাং বানাই, যে গ্যাং কেবল রাত্রেই দেখা যাবে, দিনের বেলা সবাই যে যার মতো স্বাভাবিকভাবেই থাকবে। সেই গ্যাংয়ের লিডার আমি হব, তবে কন্ট্রোল করবে সে। আমি ওনার সাথে মেসেজেই কন্ট্যাক্ট রাখি, যা মেসেজ হয় উনি ডিলিট করে দিতে বলে। এতদিন যাবৎ যা করেছি সব ওনার কথায়। আমি দেখিনি কোনোদিন। সে তোমারই মতো অপরিচিত একজন, সে কখনোই সামনে আসেনি। আর না সে ভয়েসে কথা বলেছে। আমি তাকে চিনি না, আমাকে যেতে দাও। ডেভিল কিছু বলল না, মনে মনে বলল, আমার থেকে মাস্টার মাইন্ড আর কে আছে? এতদিন কেন বুঝতে পারিনি? কে এই হ্যাকার? কে হতে পারে? ডেভিল মেয়েটার পাশে গিয়ে বসলো। ডেভিল বলল, বুঝলাম, আচ্ছা ব্যাপার না, সে কে খুঁজে নিব আমি। আমি তো তোমার শত্রুপক্ষ, তাহলে আমাকে কেন মারছো না? কেন পুলিশদের থেকে আমাকে বাঁচাচ্ছ? ডেভিল এমনি এমনি কিছু করে না, তোমাকে বাঁচানোর পিছনে বিশাল কারণ আছে। কারণটা তুমি জানলে অবাক হবে। কিসের কারণ বলো? ডেভিল মেয়েটার কথা শুনে সামনে এসে দাঁড়ালো। মেয়েটা ডেভিলের দিকে তাকিয়ে আছে। ডেভিল বলে উঠল, ডেভিলের পোশাক পরার অবস্থায় এই অবধি কেউ কোনোদিন দেখেনি। যারা মারা গেছে ডেভিলের হাতে, তারাও কোনোদিন দেখেনি। ডেভিলকে দেখা যেত না, কিন্তু এখন দেখা যাবে। কথাটা বলেই নিলয় ওর মুখ থেকে মাস্ক খুলে দিল। মেয়েটা নিলয়কে দেখে হাঁ হয়ে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় বলল, তোমাকে কেন ডেভিলকে দেখালাম জানো? কারণ এই ডেভিল তোমাকে ভালোবাসে। কি মানে? তুমি আমাকে দেখেছো? না, না দেখেই ভালোবাসি। তুমি না নেহাকে ভালোবাসো? কে নিয়া? আমি নিয়াকে নয়, তোমাকে ভালোবাসি। কিসের নিয়া? আমি কুত্তা, তোর কয়টা লাগে? নেহাকে চিনিস না তুই, তাই না? তোর জন্য আমি হসপিটালে ছিলাম, আর তুই নেহাকেই ভুলে গেছিস।
তোকে খুন করব আমি। নিলয় জোরে জোরে হাসতে থাকে। মাস্ক পরা মেয়েটা নিলয়ের হাসি দেখে অবাক হয়ে যায়। নিলয় হাসি থামাতে পারে না। মেয়েটা রাগি মুখে আবার বলে, তুই হাসছিস কেন? যারে দেখিস তাকেই প্রপোজ করিস। আমি জানতাম এটা তুমি। মাস্ক খুলো। মা মানে? নিলয় মেয়েটার মুখ থেকে নিজ হাতেই মাস্ক খুলে দেয়। রেড গ্যাংয়ের লিডার আর কেউ না, সে হলো নেহা। নিলয় হাসতে হাসতে নেহার হাত ধরে বসলো গাছের লগের ওপর। নেহাকেও পাশে বসালো। নিলয় বলল, ভালোবাসা এমন একটা জিনিস, সেন্সটাও চেঞ্জ করে দেয়। অধিক ভালোবাসা থাকলে সেটা দুজন মানুষের কেউ একজন হারাতে দেয় না। এইভাবে তোমার মতো রিয়েক্ট করে, এমনটাই হলো। আর এটাই ছিল আমার মাইন্ড গেম। তাই তো প্রথম থেকে তোমার সাথে ফ্লার্ট করেছিলাম। কেমন লাগলো আমার মাইন্ড গেম? মা মানে তুমি আমাকে আগে থেকেই চিনতে? কিন্তু আমি তোমাকে চিনতাম না। তোমাকে দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, কারণ আমার দেখা দিনের নিলয় আর এই রাতের নিলয় একদম আলাদা। দিনের নিলয় একজন হাবাগোবা ভীতু প্রকৃতির মানুষ, আর রাতের এই নিলয় হলো ভয়ঙ্কর হিংস্র ডেভিল। তোমাকে আমি ডেভিল রূপে দেখব কোনো দিন ভাবতে পারিনি। আমি ভাবিনি যে তুমি রেড গ্যাংয়ের বস। কিন্তু তুমি আমাকে চিনলে কি করে? নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। আগুনে কিছু কাঠ দিয়ে আবারও নেহার পাশে এসে বসলো নিলয়। নিলয় বলল, নিলয়ের মাঝে ডেভিলের বসবাস। নিলয় আর ডেভিল যাই করুক না কেন, সেটা বারবার ভেবেই করে। কাজটার পর কি হবে সেটা ভাবি না আমি, কেন হবে সেটা ভাবি, যার জন্য মাইন্ড গেম সাজাই। আমার মাইন্ড গেমের মধ্যে সবাই তোমার থেকে বেশি অসহায়। আমাকে ধরতে এসেও ধরতে পারবে না। যখন তুমি আমাকে ধরে এনেছিলে সেদিন তোমার হাতের কবজির কিছু অংশ হাত কভারের পাশ থেকেই দেখা যাচ্ছিল। তুমি যে হাতের লম্বা লাল ড্রেস পরেছিলে সেটা শেষ প্রান্তে কবজির ওখানে এসে হাতের অংশ দেখা যাচ্ছিল। নীলের মতো মাইন্ড গেমারদের জন্য তোমাকে চেনা অতটুকুই ক্লু যথেষ্ট। তোমার প্রথম ভুল ছিল ওটাই। পরেরটা হলো তুমি মাস্ক পরো বাট কান থেকে দুল খুলতে ভুলে গিয়েছিলে। বাম পাশের দুলটা এমন বেমানামভাবে মাস্কের নিচে পড়েছিলে যে মাস্কের সামনে ছিঁড়ে দুলের একটু অংশ বের হয়েছিল। দুলের রং ছিল লাল এবং নীলের সংমিশ্রণ। এটা হলো তোমার দ্বিতীয় বড় ভুল। বুঝেছিলাম তুমি আমার মতো মাইন্ড গেমার না, কারণ আমার মতো মাইন্ড গেমাররা কখনো এমন বড় ভুল করে না। তবে সবচাইতে বড় ভুলগুলো হলো তুমি আমার জন্য হাত কাটলে, হাসপাতালে ছিলে, আমি সেখানে যাই। অবাক করার বিষয়, যখন আমি টেবিলে বেল বাজানোর জন্য যাই চোখ যায় দুটো দুলের দিকে। ডাক্তাররা হয়তো দুল খুলে টেবিলে রেখেছে। দুল দুটো বড় মোটা। হাতে নিয়ে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখ পড়ে মাস্ক থেকে বেরিয়ে থাকা দুলের সেই অংশটুকু। অনেক ঘাটাঘাটির পর বুঝতে পারি এটা সেই দুল। এরপর তুমি দুই হাতে একদম কবজি থেকে শুরু করে কোনি অবধি কেটেছিলে হাত। তোমাকে যখন দেখে আসি তখন ডাক্তার তোমার হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল, হাতের খুব নিচ থেকে। এই জন্য তুমি যখন আমার বাইকে উঠো আমার কাঁধে হাত রেখে উঠো, আর তোমার হাতে করা ব্যান্ডেজ একটু অংশ আমি দেখতে পাই। সাদা ব্যান্ডেজের চিনতে অসুবিধা হয়নি। তারপর নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। পকেট থেকে একটা সিগারেট বের করে কাঠের আগুন থেকে জ্বালিয়ে টানতে থাকে। নেহা নিলয়ের বুদ্ধিগুলো শুনে অবাক হয়ে গিয়েছে। নিলয় সামনাসামনি হাবাগোবা হলেও নিলয় বাস্তবে অনেক জিনিয়াস। একজন হ্যাকারের সব গুণ নিলয়ের মধ্যে আছে। নিলয় সিগারেট টানতে টানতে নেহার দিকে তাকিয়ে বলে, এই তুমি সিগারেট খাবা? ইয়াক, আমি খাই না এগুলো। কেন, গ্যাংয়ের লিডার হয়ে সিগারেট খাবে না? সিগারেট খেলে মাইন্ড গেম বাড়ে। খেয়ে দেখো, দারুণ টেস্ট। চুপ ফাজিল, তুমি খাও। তবে আজকের পর আমার সামনে সিগারেট খেলে তোমাকে ব্যাংকের মধ্যেই পাঠাবো ব্যাংক ডাকাতি করতে। ও মা গো, টুরু লাভ। না আপু থাক, আমি নিজেই পারি। কুত্তা, আমি তোর আপু হই? চুপ করো তো। সিগারেট খাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে হিসু করার মজাই আলাদা। ট্রাই করে দেখতে পারো। কি? ওই কি বললা তুমি? আমি তোমার মতো ট্রাই করব? ও সরি, মনে ছিল না তুমি মেয়ে। নিলয়,
ভালো হচ্ছে না কিন্তু। দেখছি। কি দেখো? রেড ড্রেস, মাস্ক খুলে রেড গ্যাংয়ের লিডার রাগলে কেমন দেখতে হয়? হুম? নিলয় নেহার পাশে এসে বসলো। নেহার এক হাত জড়িয়ে ধরে নেহার কাঁধে মাথা রাখলো নিলয়। নেহা নিলয়কে জড়িয়ে ধরে রাখে। দুজন ডেঞ্জারাস ডাকাত জঙ্গলে বসে প্রেম করছে। এইটা কিছু হইল? নিলয় বলে, চুলে শ্যাম্পু কম দিবা, বুঝছো? কেন? ধরা পড়ে যাবা। মানে? তোমাকে পুলিশদের সামান থেকে নিয়ে আসার পর বাইকের স্পিড বাড়াই। পুলিশেরা বুঝতেই পারেনি তোমাকে কোন দিক থেকে নিয়ে আসছি। বাইকের স্পিড তুলতেই তুমি আমার জড়িয়ে ধরো। রাস্তার সামনে ঝাঁকির কারণে তোমার মাথা আমার কাঁধে চলে আসে। তোমার চুল থেকে শ্যাম্পুর গন্ধ আমার নাকে আসতে দেরি করে না। পরিচিত শ্যাম্পুর গন্ধ। হাসপাতালে তোমাকে রেখে আসার সময় জড়িয়ে ধরেছিলে, মনে আছে? তোমার চুল আমার নাকের উপরে এসে লেপ্টে গিয়েছিল। সেম শ্যাম্পুর গন্ধ। তোমাকে চিনে ফেলি। নেহা নিলয়ের কথা শুনে অবাক হয়। নিলয় কতটা বুদ্ধিমান না হলে সে এত কিছু খেয়াল করতো না। নেহা বলল, তোমার সাথে থাকা অর্ক মাসুমাসিয়াম ডেভিলের সাথে? মানে তোমার মতোই হ্যাকার, তাই তো? হুম। চলো আজ থেকে আমরা একসাথে হ্যাক করব। চলো আমরা হ্যাক করে বড় লোক হব। তারপর আমাদের অনেকগুলো বাচ্চা হবে। সবাই এক গাদা পয়দা করার ইচ্ছেতেই বিয়ে করে। সেই এক গাদা ছেলে মেয়েকে ক্রিকেট ফুটবল টিম বানাতে চাই। আমরা বানাবো হ্যাকার টিম। আর হবেই না কেন? বাচ্চাদের বাবা মা যদি হ্যাকার হয়, তারা কেন বাদ যাবে? তারাও হ্যাকার হবে। ঠিক বলেছ, বাট এক গাদা বেবি নেব না। কেন নিবে না? কষ্ট হবে না আমার? কিসের কষ্ট? বলছি, সার্চ করে খুঁজে খুঁজে বাচ্চার ডাউনলোড তো আমাকেই করতে হবে। তুমি তো খালি ডিভাইস হয়ে একটার পর একটা ডাউনলোড করতে থাকবা। কিন্তু আমার তো ডাউনলোড অপশন বাচ্চার ফাইল পাঠানো লাগবে, তাই না? কষ্টটা আমার হবে বেশি। রাত দিন শুধু ইয়ে করতে হবে। ওই ইয়ে কি? ইয়ে হলো বিয়ের পর হাবি আর বউ যা করে সেটা। সেটা আবার কিসের ইয়ে? ধুর, সেটা হলো ইয়ে হানি সিঙ্গার, বুঝলে? না, বুঝিনি। চুপ থাকো তো। চলো বাসায় যাব, ঘুম পাচ্ছে। ওকে, দাঁড়াও, তোমার ফোনটা আমাকে দাও। নেহা নিলয়কে ওর ফোন দিল। নিলয় ফোনটা আগুনের মধ্যে ফেলে দেয়। নেহা অবাক হলো। নিলয় নেহার কাছে আসলো। নিলয় তার ট্রিক্স অনুযায়ী ঠোঁটের একদম কোণাতে একটু জোরে চড় দিল নেহার। নেহা গালে হাত দিয়ে অবাক হয়ে নিলয়কে বলল, তুমি আমাকে মারলা। মাস্ক পরো। তুমি তোমার গ্যাংয়ের সাথে দেখা করবা। আজ সেখানে তোমার বস আসবে আর এসে তোমাকে জিজ্ঞাসা করবে ডেভিল কোথায় তোমাকে নিয়ে গিয়েছিল। তুমি মাস্ক খুলবে। তোমার মুখে ঠোঁট ফেটে যাওয়া রক্ত জমে থাকবে। তুমি বলবে ডেভিল আমাকে মারতে চেয়েছিল, কোনো রকম বেঁচে চলে এসেছি। দাঁড়াও, গায়ে একটু ধুলো মাখিয়ে নিয়ে যাও। আর এই নাও, এটা বোতাম ক্যামেরা। আমি তোমাকে সবসময় দেখতে থাকবো। প্রবলেম নেই, আপাতত সে তোমাকে কিছু বলবে না, কারণ তোমাকে সে বিশ্বাস করে। বাপরে, আমার ইয়েটা কত বুদ্ধিমান। আমি ইয়ে হই, ওরে কেউ আমাকে কচু দে, দড়ি পেঁচিয়ে ঝুলে মরে যাই। চলো এবার। নিলয় নেহাকে নিয়ে চলে আসে। নেহা ওর গ্যাংদের কাছে এসে দাঁড়ালো। সবাই দৌড়ে আসে নেহার কাছে। হৃদয় বলতে থাকে, বস, কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। এত দেরি কেন হলো? পুলিশ আপনাকে ধরেনি তো? না। কথাটা বলেই নেহা মুখ থেকে মাস্ক খোলে। এমনিতেই চলন্ত গাড়ি থেকে পড়ে ওর মুখে হালকা চোটের কালো দাগ ছিল। তার উপর নিলয়ের চড়ে ঠোঁট ফেটে যায়। মাস্ক খুলতেই সবাই বলে, আপনার কি হয়েছে? কে মেরেছে? পুলিশদের কাছে ধরা প্রায় পড়ে গিয়েছিলাম, কিন্তু ডেভিল এসে আমাকে পুলিশদের থেকে বাঁচায়। আমাকে বাঁচিয়ে ডাকাতি করার সব টাকা নিয়ে যেতে চেয়েছিল। আমি রাজি হচ্ছিলাম না। এই জন্য দুজনের মধ্যে হাতাহাতি হয়। সেখানে পুলিশ আসতে আমরা দুজনেই পালিয়ে আসি। সবাই দেখে নেহার গায়ে ধুলো লেগে আছে। সবাই বুঝে যায় নেহা সত্যি কথা বলছে। নেহা চেয়ারে গিয়ে বসলো। নীলার কথাগুলো সত্য হতে থাকে।
সেখানে আজকের রেড পোশাক পরে মুখে মাস্ক নিয়ে একজন লোক আসলো। সবাই সেদিকে পিস্তল তাক করে ধরে থাকে। লোকটা বলল, আমি তোমাদের সবার বস, নেহা আমাকে জানে। আমাদের লিড করে থাকেন তিনি। হ্যালো বয়েস, আমি অ্যাঞ্জেল, তবে মৃত্যুর দূত, ডেথ অ্যাঞ্জেল। আমার কথা মতো তোমরা কাজ করো, মানে নেহা কাজ করায় তোমাদের। টাকাগুলো কোথায়? সবাই নেহার দিকে তাকায়। নেহা বলল, 1 মিনিট ডেথ। অ্যাঞ্জেল আমার সাথে কথা বলার সময় একটা কোড বলতো, যেন ওই কোডের দ্বারা আমি তাকে চিনতে পারি। কোডটা কি? ডেথ অ্যাঞ্জেল শব্দ করে হাসে। হাসতে হাসতে নেহাকে বলে, তুমি অনেক বুদ্ধিমান। আমি এমন লোককেই চেয়েছিলাম। ডেথ অ্যাঞ্জেল তোমার ওপর নজর রাখবে। ডেথ অ্যাঞ্জেল এটা সবসময় বলতো। নেহার সাথে যতবার কথা হতো ততবারই ডেথ অ্যাঞ্জেল এই কথাটাই বলতো। নেহা এবার বুঝে যায় এটাই তিনি। হৃদয়কে টাকা আনতে বলল। ডেভিল তোমাকে কোথায় নিয়ে গেছিল? একটা সময় তোমাকে আমার নজরে, মানে নেটওয়ার্কের মধ্যে পাচ্ছিলাম, কিন্তু পরে সব ব্লক হয়ে যায়। কারণ ডেভিল হলো ওভার স্মার্ট। সে কাজ করার আগে ভেবে নেয়, কাজ করার পর কখনো সেটা নিয়ে সে ভাবে না। ও 2 পা ফেলার পর 4 পা ফেলার পর কী হবে সেটাও ভেবে কাজ করে। ওর কাছে টেকনোলজি হলো বিশাল অস্ত্র। ডেভিল তোমাকে এমনি এমনি সেভ করেনি, কারণ সে টাকার জন্য তোমাকে সেভ করেছিল। তুমি বুদ্ধিমতী, ওর থেকে পালিয়ে এসেছো। এই জন্য আর দেরি করিনি টাকা নিতে, চলে এলাম। ওখান থেকে 5 কোটি আমাকে দাও, বাকি 5 কোটি তোমাদের জন্য। ডেথ অ্যাঞ্জেলস টাকা নিয়ে চলে আসে। হৃদয় নেয়ার পাশে এসে বসলো। বস, এটা কি হলো? সব কিছু করলাম আমরা, আর টাকা নিয়ে গেল ও। সে পাসওয়ার্ড দিয়েছিল। তো চাইলে তো মেশিন ভেঙে টাকা বের করতাম, তবু সব তো আমাদেরই করতে হয়েছে। কেন সে টাকা নিয়ে যাবে? না বস, আমি আর এই গ্যাংয়ে থাকবো না। ডেভিলের সাথে কাজ করব। ধরা পড়ার চান্স 10%, আর ধরা না পড়ার চান্স 90%। আমি এখানে থাকবো না। হৃদয়, এখানে জয়েন্ট হওয়ার সময় কথা হয়েছিল, গ্যাং ছেড়ে যাবে না। গেলে তোমাকে মরতে হবে, কারণ তুমি এই রেড গ্যাংয়ের সব খবর জানো। আচ্ছা ঠিক আছে, এরপর এমন করলে আমরা সবাই গ্যাং ছেড়ে দিব। এবারটা মানিয়ে নাও। ওকে, এটাই শেষ। এরপরে যদি ও এসে এমন করে সেদিন চলে যাব। নিলয় বড় বাড়িতে এসে পৌঁছলো। অর্ক, সিয়াম আর মাসুম জেগে আছে। 4টে অ্যাকাউন্ট থেকে প্রায় 1 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এতক্ষণে ওরা বসে বসে। নিলয় এসে ব্যাগ খুলে সুইচ চাপতেই ব্যাগ বড় হতে থাকে। ব্যাগে 3 কোটি টাকা আছে। কালকে সফটওয়্যার কোম্পানি খোলার ব্যবস্থা করতে হবে। ওকে ভাই। ভাই একটা প্রবলেম হয়েছে। প্রবলেম কিসের? লাবণ্য এসেছিল, চায়ের দোকানে এসেছিল। দোকানদার ফোন করে বলেছিল লাবণ্য এসেছিল, মানে পুলিশ অফিসার মাসুম আর অর্ক যে খোঁজ নেয় চায়ের দোকানে যেয়ে। আমরা যে চায়ের দোকানের লোকটাকে জিজ্ঞেস করি লাবণ্য এসে কি বলেছিল। চা মামা বলে, লাবণ্য এসে জানতে চেয়েছিল আমার দোকানে 2জন কোট পরা লোক ছিল। কালো কোট, নতুন বাইক ছিল ওদের। এরা কেন এখানে ছিল? আমি তো কইছি লোকগুলো গ্রাম থেকে আসছিল, নীলের লগে দেখা করতে চাই। নীলে দেখা করেনি, তাই লোকগুলো চলে গেছে। ও শিট! অর্ক, সালামকে ফোন দে, ওদের সাথে কালকে দেখা কর। এই বোতাম ক্যামেরা ওদের সাথে লাগিয়ে নিতে বলবি, আর ঘড়িটা সাথে পড়তে বলবি। ঘড়িতে সিসি ক্যামেরা হ্যাক প্রসেস আছে। ওরা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে সিসি ক্যামেরার দিকে এই ঘড়ির মুখ ঘুরবে। ক্যামেরাটা তখন আমাদের পিসিতে শো করা শুরু করে দিবে। যদি কোড আসবে একটা করে, সেটা সাবমিট করে দিলেই আমরা দেখতে পারবো ওদের সাথে কি হচ্ছে। নিলয় কম্পিউটার কাজ করতে থাকে। লাবণ্যের অ্যান্ড্রয়েড ফোনে নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য মেসেজ পাঠায়, কিন্তু লাবণ্য ফোন সুইচ অফ করে ঘুমোচ্ছে। যখনই সে অন করবে তখনই নিলয়ের পাঠানো মেসেজ শো করবে। লাবণ্য পড়তে গেলেই কোড চলে আসবে নিলয়ের কাছে, আর সেটা ইন্টারপ্রেস। লাবণ্যের ফোন নিলয়ের আয়ত্তেই থাকবে। সকাল হলো। লাবণ্য রেডি হয়ে ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়। তখনও ফোন অন করেনি লাবণ্য। থানায় এসে সোহেলের সাথে দেখা করে। সোহেল বলে,